শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি দেবে শুভেন্দু সরকার। অভ্যন্তরীণ ইস্যু বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত আরও মানবিক হবে আশা পররাষ্ট্র উপদেষ্টার। দেখছি হাম বের হয়ে গেছে, ফের তখন সরকারি হাসপাতালে এলাম। বড়রাও আক্রান্ত হচ্ছেন হামে, কারণ খুঁজতে টিকা বিষয়ক কমিটিকে নির্দেশনা। আজও ৬ শিশুর মৃত্যু, উদ্বিগ্ন অভিভাবক স্বজন। খাবার লাগবে, টেনে খেতে পারতেছে না। দেখছি হাম বের হয়ে গেছে, ফের তখন সরকারি হাসপাতালে এলাম। সন্ত্রাস দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নেই, পুলিশ কর্মকর্তাদের সাফ জানালেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক ও নাশকতা প্রতিহতের নির্দেশ। দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপর ছিনতাইকারীদের হামলা, আত্মরক্ষায় গুলি, দেশীয় অস্ত্রসহ ৩ জন আটক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়ানো হচ্ছে নজরদারি, প্রায় ৩ গুণ করা হচ্ছে মোবাইল কোর্ট। পোশাক কারখানাগুলোকে ৩-৪ ধাপে ছুটি দেওয়ার আহ্বান। যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই, তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছে। শতভাগ নিশ্চিত হব, গতবার সেতু হয়নি, তো নিশ্চয়ই শেষ আশঙ্কা আমার মধ্যে আছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ানো যাচ্ছে না বাজেট বরাদ্দ, জানালেন অর্থমন্ত্রী। বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে উদ্যোগ নিচ্ছে সরকার। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে উদ্বোধনের দিনে রাজধানীতে টিসিবির পণ্য নিতে ভোক্তাদের ভিড়। স্বল্পমূল্যে তেল, চিনি, ডালের জন্য দেয়া হবে আরো ২০ লাখ কার্ড। ডিলার নিয়োগে হচ্ছেন নীতিমালা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। ক্যাবিনেটের প্রথম বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নিজেদের সীমান্তে কাঁটাতার দেয়া পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বিষয়। আর প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মনে করেন, সীমান্ত ইস্যুতে ভারত মানবিক হবে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার সচিবালয়ের নবান্নে শুভেন্দু অধিকারীর সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা জোরদারে কাঁটাতার বসানোর কাজে গতি আনতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ৪৫ দিনের মধ্যে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি বরাদ্দের কথা জানালেন শুভেন্দু অধিকারী। आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে কাঁটাতার দেয়া পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বিষয়, তবে দায়িত্বে সজাগ আছে বিজিবি। সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। আর সীমান্তে আমরা সবসময় সজাগ আছি। সীমান্তে অনুপ্রবেশ বা অন্যান্য যে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায় সে বিষয়ে আমরা আমাদের অবস্থান সবসময় পরিষ্কার এবং আমরা সতর্ক আছি। মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না। একটু সময় দেই যে রেট্রিক আর গভর্নেন্স ইজ ইট দ্য সেম থিং দ্যাট দি বিজেপি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্টেন্ড টু পারসু। আর আমাদের সরকার তো আমাদের সম্পর্কটা তো প্রাইমারিলি কেন্দ্রীয় সরকারের সাথেই থাকবে। তো এখানে মানে উই ওয়ন্ট গেট ইনটু দেয়ার ইন্টারনাল পলিটিক্স। আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে ধর্মমন্ত্রী বলেন, দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বা জুলুম বরদাস্ত করা হবে না। একই সঙ্গে আশা করেন, ভারতও সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে
কোনো অন্য ধর্ম অবলম্বিতের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ভারত তো বিশাল দেশ, তারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে বলেও জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আপনারা দেখেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শুধু শিশু নয়, হাম হচ্ছে বড়দেরও। ডিএনসিসি হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে, প্রতিদিনই সেখানে নতুন রোগী আসছে। এরই মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। চিকিৎসকরা বলছেন 60 বছরের বেশি বয়স বা অন্য রোগে আক্রান্তদের হাম হলে জটিলতা আরও বাড়বে। বড়দের হাম হওয়ার কারণ খুঁজতে টিকা বিষয়ক জাতীয় কমিটিকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোজিনা বেগমের বয়স 32, শরীর জুড়ে র্যাশ, চর্মরোগ ভেবে চিকিৎসা নিয়েছেন 4 দিন। পরে জানা যায় তিনি হামে আক্রান্ত, শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছেন। সম্প্রতি রোজিনার এক আত্মীয়ের সন্তান হামে মারা গেছে। সেই শিশুকে কোলে নিয়েছিলেন তিনি। ওর একটা ভাইয়ের বাচ্চা ওই হাম হয়েছে, গ্রাম থেকে চিকিৎসা করতে আমাদের এখানে আইছে। ও কোলে নিয়ে ওরে চিকিৎসা করতে ধোয়াছে, ওই বাচ্চার গায়ে থেকে ওই বাচ্চাটা মারা গেছে। ডিএনসিসি হাসপাতালে বড়দের ওয়ার্ডে ভর্তি 83 জন, এছাড়া আইসিইউতে ভর্তি আরও 3 জন। এরই মধ্যে 18 বছরের বেশি বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। জ্বর কমে না 3-4 দিন পার হওয়ার পরে ওই যে শরীরে গোটাগুলো উঠছে। ওঠার পর কালকে আমি রাতে সন্ধ্যার পরে মিরপুর হাসপাতাল, সারা রাত ওইখানে ছিলাম মিরপুর হাসপাতাল। ওখানে ডক্টর দেখাইছি, স্যালাইন দিয়েছে, বলছে যে হাম হয়েছে, ওইখানে রাখবে না, এখানে আসতে বলছে। আমরা জানতাম আগে ছোটদের হয়, এখন দেখি বড়দেরও হয়। জন্মের পর থেকে আপনার 60-70 বছর বয়সের কত হাম হইতে আছে। চিকিৎসকরা বলছেন চারপাশে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বড়দের একটা অংশও আক্রান্ত হয়েছেন। প্রথম থেকে ছিল, অল্প অল্প করে সবসময় ছিল। তবে ওই যে বললাম, যখন রোগীর সংখ্যা, একটা রোগীর একটা পার্সেন্টেজ হয়তো বড়দের হচ্ছিল, যখন এটা আস্তে আস্তে সংখ্যায় বাড়ছে, রোগীদের সংখ্যা বাড়ছে, টোটাল রোগীর সংখ্যা বাড়ছে, বড়দের সংখ্যাটাও সেই পার্সেন্টেজ অনুযায়ী বাড়ছে। দেশে আরও কয়েকটি হাসপাতালে হাম আক্রান্ত বয়স্ক রোগী পাওয়া গেছে। তবে সারা দেশে কত আক্রান্ত সেই তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। একটা সোসাইটির যখন একটা বড় একটা অংশ ইমিউনাইজড হয়ে যায়, সেই ইমিউনিটিটা বড়রাও ভোগ করে। আমরা 90 থেকে 95% শিশুকে যখন আমরা টিকার আওতায় আনতে পারবো, তারা যখন ইমিউন হয়ে যাবে, তখন তাদের ইমিউনিটির কমিউনিটির সবাই এই ইমিউনিটিটা ভোগ করবে। চিকিৎসকরা বলছেন 60 বছরের বেশি বয়স বা অন্য রোগে আক্রান্তদের হাম হলে জটিলতা বাড়বে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 6 জনের প্রাণ গেছে। নতুন করে 1459 জন আক্রান্ত হয়েছেন। আর এই পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 2020 সালের পরে টিকার ধারাবাহিকতা না থাকার কারণেই হামের প্রকোপ বাড়ছে। হাসপাতালে কাতরাচ্ছে হামে আক্রান্ত শিশুরা। যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সেই হাতে এখন সুই আর ক্যানুলা। ছোট্ট নাকটা চেপে ধরে আছে অক্সিজেন মাস্ক। মার্চের 15 তারিখ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 415 জনে। বাড়ছে রোগী আক্রান্তের সংখ্যাও। 10 দিন আগে জ্বর ছিল, বুঝতে পারিনি। তারপর দেখে মফিজুল হক ইসলামিক দেখালাম, ওইগুলো হাম বের হচ্ছে। হামের সমস্যা, অক্সিজেন দরকার, খাবার লাগবে, টেনে খেতে পারতেছে না, নিউমোনিয়া। পরশু তার আগের দিন এসেছিলাম, পরশু দিন ছাড় দিয়ে দিয়েছিল, একদিন থেকে ওষুধ ইনজেকশন লিখে দিয়ে বাড়ি যেয়ে দেখছি হাম বের হয়ে গেছে। ফের তখন সরকারি হাসপাতালে এলাম। রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড়। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। এই অবস্থায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। বলেন 2020 সালের পর টিকার ধারাবাহিকতা না থাকায় এখন এই পরিস্থিতি। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন বর্তমান সরকারের কাছে হামের কোনো ভ্যাকসিন ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। যে শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগবে 4 সপ্তাহ। আমরা তো দেশব্যাপী শুরু করেছি। যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে। কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে।
রোগীর সংখ্যা এখন কিছুটা কমেছে বলে জানান মন্ত্রী। বরিশাল সদর হাসপাতাল ছাড়াও আরও 2টি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি কিংবা সন্ত্রাসে জড়িতদের রাজনৈতিক পরিচয় নেই, তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীকে আধুনিক, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে আবাসন, পরিবহন, প্রযুক্তিগত নানান চাহিদা ও দাবি দেওয়া তুলে ধরেন। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বডি অন ক্যামেরা বৃদ্ধি, পুলিশের সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, জঙ্গল সলিমপুরে 2টি প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালাবেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। বলেন, এজন্য দক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনারা একটা আস্থার জায়গা হবেন মানুষের। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফল হতে হিসাবেই বিবেচিত হয়। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী জানান, দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের সঙ্গে আপোষ করবে না তাঁর সরকার। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। পর্যায়ক্রমে বাহিনীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাসের পাশাপাশি পুলিশকে অর্থ সাশ্রয়ের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমরা কাজগুলো করতে চাইছি, কিন্তু এই যে 4 গুণ দামে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, এটির পয়সা যে ঋণ যে শোধ করতে হবে, এটি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের মাথার উপরে এসে ঋণ পড়েছে। বলেন, সাধারণ মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে কাজ করছে সরকার। জানান, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নে সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি বেটার বাংলাদেশ তৈরি করা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শ্বাসরুদ্ধকর এক অভিযানে ধরা পড়ল রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করার শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা হামলা চালায়, জবাবে পুলিশের গুলিতে শীর্ষ এই ছিনতাইকারী আহত হন। পুলিশ বলছে, পরিবারের সদস্যদের নিয়ে ছিনতাই চক্র গড়ে তুলেছিল পলাশ। মোটরসাইকেল যিনি চালাচ্ছেন তার নাম পলাশ, চিহ্নিত এক ছিনতাইকারী। রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করাই তার কাজ। দীর্ঘদিন ধরেই এই ছিনতাইকারী পলাশের উপর নজর রাখছিল আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে তাকে ধরতে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায় পলাশ বাহিনী। আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় 4 রাউন্ড গুলি চালায় পুলিশ। চাপাতি এবং চাইনিজ কুড়াল সহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ নিজের আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করতে বাধ্য হয় এবং আপনারা জানেন যে পুলিশ গুলিবর্ষণের পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা ঘটনাস্থল থেকে 2 জন শীর্ষ
ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হই। পুলিশ বলছে গ্রেফতার করা হয়েছে পলাশ, তার ছোট ভাই সাকিব ও তাদের দুলাভাইকে। তাদের দুইজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হত্যা, ছিনতাই সহ একাধিক মামলার আসামি এই পলাশ। বিগত 6 মাস ধরে প্রায় 5-6টা ঘটনা এরকম ঘটেছে। তো আমরা এটা নিয়েই কিন্তু বহুদিন ধরে আমরা তদন্ত শুরু করেছি। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ছিনতাই হওয়া মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক শ্রমিকদের ৩-৪ ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমই এর প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। গত ঈদে গার্মেন্টস মালিকরা এই আহ্বানে সাড়া না দেওয়ায় যানজট হয়েছে বলেও মন্ত্রী অভিযোগ করেন। বলেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্টের সংখ্যা ৩ গুণ বৃদ্ধি করা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রায় যানজট অনেকটা নিয়তি। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনাও কম না। গত ঈদ উল ফিতরেও এর ব্যতিক্রম হয়নি। এমন বাস্তবতায় ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বৈঠক সড়ক পরিবহন মন্ত্রণালয়ে। সেখানে সিদ্ধান্ত হয় বাইপাইল, আবদুল্লাপুর, ধোলাইপাড় সহ যানজটপ্রবণ এলাকায় বিশেষ নজরদারির। গত ঈদের 24টি থেকে বাড়িয়ে এবার 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর পাশাপাশি পোশাক শ্রমিকদের ঈদের ছুটি 3-4 ধাপে দেওয়ার জন্য গার্মেন্ট মালিকদের অনুরোধ করার সিদ্ধান্ত হয়। মহাসড়কের পাশে কিংবা উপরে কোনো কোরবানির হাটও বসানো যাবে না। বিজিএমইর সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি। শেষ দিনে এসেই চাপটা পড়েছিল, যার ফলে গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। মন্ত্রী বলেন, এরই মধ্যে ভাড়া সমন্বয় করা হয়েছে, তাই ঈদে নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার কোনো সুযোগ নেই। চলছে এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া। কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবার যেটা আপনি দেখেছেন যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। গত ঈদে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কমাতে সড়কে নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। নৌকা বা স্পিডবোট থেকে কোনো লঞ্চে ওঠা যাবে না। যাত্রী নামিয়ে বাস, ফেরিতে উঠাতে হবে। রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। কিন্তু যে রাস্তাটা এলজিআরডির নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, অন্যদের দায় আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। মন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত আছে। প্রস্তাবনা আছে এই সেতুর 3টি রুটের। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম প্রায় শেষ হয়েছে। কথা চলছে অর্থায়ন নিয়ে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কুরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। বিশেষ করে ঈদের 3 দিন পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের নির্দেশ দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে ডিএসসিসি প্রশাসক বলেছেন, কুরবানির বর্জ্য অপসারণে মাঠ পর্যায়ে পর্যাপ্ত ভ্যান ও জনবল মোতায়েন রাখতে হবে। ঠিকাদারদের নিজ দায়িত্বে মাঠে থেকে তদারকির নির্দেশ দিয়ে তিনি বলেছেন, কোনোভাবেই পরের দিনের জন্য জমিয়ে রাখা যাবে না। বর্জ্য সরানোর কাজে ঈদের 3 দিন ঠিকাদারের পক্ষ থেকে অতিরিক্ত 5টি পিকআপ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে হবে। আর কুরবানির ঈদে পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন ডিএসসিসি প্রশাসক। রফতানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে তৈরি পোশাক খাত ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। উদ্যোক্তাদের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও বিজিএমই সভাপতি জানিয়েছেন। জ্বালানি নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা ভালো করা সম্ভব বলেও প্রধানমন্ত্রীকে জানান উদ্যোক্তারা। আর নির্বাচন পরবর্তী সময় ব্যবসার পরিবেশের উন্নতি হলেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে তা থমকে গেছে বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। ঈদুল আজহা সহ সবসময় শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন ব্যবসায়ীরা। এ সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বন্ধ কারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। যেসব ফ্যাক্টরিগুলো এই মুহূর্তে স্ট্রাগল করছে, বন্ধ হওয়ার উপক্রম হয়েছে,
তাদেরকে পলিসি সাপোর্ট দিলে তাহলে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ হবে না। তো উনি এটার ব্যাপারে বলেছেন যে এটাও অবশ্যই দেখা হবে এবং আমাদের রেকমেন্ডেশনটাকে একটা গুরুত্ব দেওয়া হবে। বেসরকারি বিনিয়োগ কিছুটা কমেছে, এর প্রভাব অর্থনীতিতে পড়েছে। এ কথা জানিয়ে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামী 2 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ চলছে। বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাঙ্ক্ষিত মাত্রায় বরাদ্দ বাড়ানো সম্ভব না হলেও অন্য সময়ের তুলনায় এই খাত অগ্রাধিকার পাবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বলেন, ট্যাক্স নীতি নির্ধারণে সমাজের সব স্তরকে বিবেচনায় নিতে হবে। ট্যাক্স ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আংশিক তথ্য প্রকাশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একই করদাতাদের উপর বারবার করের চাপ বাড়ানোর প্রবণতা থেকেও সরে আসতে চায় সরকার। হিসাব মিলানোর ব্যাপারে ট্যাক্সেশনের মাধ্যমে আপনি রিয়েলি কোনো পরিবর্তন আনতে পারবেন না, আমরা পারবো না। সো এই যে ট্যাক্স যারা পলিসি নির্ধারণ করবে এরা কারা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ওইখানে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে চাই। জুনের মধ্যে বিদ্যুৎ খাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিকেলে নিউ এনার্জি বিষয়ক সেমিনারে তিনি বলেছেন, সাশ্রয়ী বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার। জনগণকে স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে সৌর বিদ্যুতের বিকল্প নেই। ইকবাল হাসান বলেন, ভয় দেখিয়ে নয় বরং হোল্ডিং ট্যাক্স ইনসেন্টিভ দিয়ে বাড়িওয়ালাদের সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে হবে। দেশে 30 লাখ কোটি টাকার ঋণ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে তেল গ্যাস আমদানি কমিয়ে আনতে হবে। 100টা করলে আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি এবং সাশ্রয়ী জ্বালানির জন্য আমরা চেষ্টা করছি। আমরা বাই জুন আই ক্যান প্রেজেন্ট এ পলিসি টু ইউ এবং সেই পলিসি হবে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পলিসি। 2276 জন নেতাকর্মীকে গুম খুনের অভিযোগ তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। ইলিয়াস আলী সহ 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম হত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়। এর আগে 2025 সালের 9 জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়। গর্ভের অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রত্যেকটি নারীকে। ছেলে সন্তান না হলে গর্ভের কন্যা শিশুকে হত্যা, নারীকে শারীরিক মানসিক নির্যাতনের শিকারও হতে হয়। এমন পরিস্থিতিতে গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ না করার রায় দিয়েছেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ না করতে আগামী 6 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়। আইনজীবী ও চিকিৎসকরা বলছেন, মা ও শিশু নিরাপত্তার জন্য এই রায়ের বাস্তবায়ন জরুরি। সৃষ্টিকর্তার নিয়ামত হিসেবে নারীর গর্ভে আসে সন্তান। জন্মগ্রহণের আগেই শক করে চিকিৎসকের কাছে অনেকেই জানতে চান অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে, আর তখনই বাধে বিপত্তি। বিশেষ করে দ্বিতীয় তৃতীয় সন্তানের ক্ষেত্রে ছেলে না হলে নারীকে মানসিক শারীরিক নির্যাতন, এমনকি গর্ভের সন্তান নষ্ট করে ফেলার ঘটনা ঘটে। সংসার ভাঙা থেকে নির্যাতনে মায়ের মৃত্যু, এমন ঘটনার নজিরও আছে। এমন বাস্তবতায় গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় আগে প্রকাশ না করার রায় দিয়েছেন হাইকোর্ট। এবার পূর্ণাঙ্গ রায়ে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য 6 মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন উচ্চ আদালত। দ্বিতীয় এবং তৃতীয় সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু সেটা সমাজ সহজে অ্যাকসেপ্ট করে না। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের এই রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা, তারা কোনোভাবেই মৌখিক
লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশু পরিচয়, লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। রায়ের পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, বাংলাদেশে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং এবং জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব না। হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অনাগত শিশুর ডায়াগনস্টিক রিপোর্ট সংরক্ষণ ও তদারকির জন্য একটি কেন্দ্রীয় ডাটাবেজ থাকা প্রয়োজন। লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে। এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদক্ষেপ দিবেন। গর্ভকালীন মা ও শিশুর নিরাপত্তার জন্য এই রায় যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন চিকিৎসকরা। যাদের সচেতনতা সবচেয়ে বেশি দরকার, সেই বাবা মায়েরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। মেয়ে হয়েছে, আমি বউ নিয়ে সংসার করবো না, ছেলে নিয়ে ঘর করতো, এরকম একটা আশঙ্কা ছিল। যেতে হয়েছে, খুব ভালো হয়েছে। মানে অনেকের তো সংসারে এরকম ঝামেলা হয়, শ্বশুর শাশুড়ি অনেক কিছু বলে। বাচ্চা হয়তো কন্যা সন্তান হবে, মোটামুটি 5 মাসের দিকে তো এটা নির্ধারণ হয়ে যায়। অনেকে আছে এটা নষ্ট করার জন্য, ডাক্তার তো কেউ দিবে না, তারা তাদের মতো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছে। অনেক অঘটন ঘটানোর পরে আমাদের কাছে আসছে, তখন দেখা যায় বাচ্চা তো বাচ্চা, মাকে বাঁচানো কষ্ট হয়ে যায় অনেক। এটা অত্যন্ত যুগান্তকারী একটা রায় এবং এটা সফল প্রয়োগ হোক, এবং যদি কখনো প্রমাণিত হয় যে কেউ এটা প্রকাশ করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রায়ে আরও বলা হয়েছে, জন্মের আগে শিশুর লিঙ্গ জানানোর চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। এটি আন্তর্জাতিক মানবাধিকারও লঙ্ঘন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে হত্যার তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক নিশ্চিত করেন বিষয়টি। আর সেই প্রতিবেদনের কিছু তথ্য প্রকাশ করেছে চিকিৎসকরা। বলা হয়েছে, নিহত শারমিন খানম, তার ভাই রসুল মোল্লা, 2 মেয়ে হাবিবা এবং মিমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এর আগে তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র চালানো হয়। আর ছোট মেয়েকে ফারিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ব্যবস্থা যেন প্রতিবন্ধকতা তৈরি না করে, বরং তা এগিয়ে নেওয়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশাবাদ জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান। রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র থেকে স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন এবং বাজেট যাতে সহায়তা দিতে হবে। তাহলেই পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা ও দারিদ্র্য বিমোচনে লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে বলেও জানান ডাক্তার জুবায়দা রহমান। সম্মানিত পুলিশ নারী কল্যাণ, বিসমিল্লাহির রহমানির রহিম। কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ প্রক্রিয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার, যেখানে কারসাজির সুযোগ থাকবে না। নজরদারি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের আওতায় আনা হবে পণ্য সরবরাহ ব্যবস্থা। সকালে ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনীতে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেছেন। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। গেল কয়েক বছর ধরে মূল্যস্ফীতি 2 অঙ্কের আশেপাশে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন আয়ের মানুষ। বেশিরভাগ পণ্যই ক্রয় ক্ষমতার বাইরে। এসব মানুষকে স্বস্তি দিতেই ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। বিগত সময়ে সারা বছর ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হলেও অন্তর্বর্তী সরকার তা বন্ধ করে দেয়। পরে ঈদকে কেন্দ্র করে সাশ্রয় মূল্যে পণ্য সরবরাহ করা হয়। এখনও অব্যাহত রয়েছে সেই ধারা। বাজারে বাড়তি দামের কারণে বরাবরই এ পণ্যে আগ্রহ বেশি নিম্ন আয়ের মানুষের। স্বল্প মূল্যের পণ্য পেতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। দোকানে কিনতে গেলে মনে করেন লাগলো অনেক টাকা একটু বেশি লাগে,
তা দেখা যাচ্ছে একটু আমরা কমে পাইতে আসি। বাজারে সয়াবিন তেলের চাহিদা অনেক, তো এই জন্য যদি আমরা এখন সয়াবিন তেল, মসুর ডাল, চিনিটা পাই তাহলে আমরা অনেক উপকৃত হবো। 2 লিটার তেলের দাম হইতেছে 400-450 টাকা, আমরা পাইতেছি 200 টাকার ভিতরে। দোকান থেকে এখানে অর্ধেক দামে পাচ্ছি, দোকানের মধ্যে মালটা ধরেন নিত 800, আর এখানে পাওয়া যায় 400 বা 500 টাকার ভিতরে। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা যে দিতে আছে আমরা তো খাইয়ে বাঁচতে হবে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী। বলেন, এবার পণ্যের পাশাপাশি বাড়ানো হয়েছে উপকারভোগীর সংখ্যাও। বিগত সরকারের দেয়া 1 কোটি কার্ডের মধ্যে 59 লাখই ছিল প্রশ্নবিদ্ধ। সেই বিতর্ক সূত্রে বর্তমানে কার্ডধারী প্রায় 80 লাখ। এ তালিকায় যুক্ত হবে আরও 20 লাখ। বাজারের উপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা করা হচ্ছে জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, আগামীতে যোগ্যরাই টিসিবির ডিলারশিপ পাবেন। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারেও আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। ট্রাকসেলের মাধ্যমে একজন গ্রাহক 130 টাকা দরে 2 লিটার তেল, 80 টাকা কেজি দরে 1 কেজি চিনি এবং 70 টাকা দরে 2 কেজি ডাল পাবেন। এই কার্যক্রম চলবে আগামী 10 দিন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর এডুকেশন এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি 2 দেশের শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। শিক্ষামন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের, তাই ভবিষ্যতে 2 দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনার এই বিনিময় কার্যক্রম বিস্তৃত হবে আরও। শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি, পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সাথে পাকিস্তানের কালচারের মিল রয়েছে, খাবার দাবার, রিলিজিয়াস মিল রয়েছে, অতএব আমাদের ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুন্দর থাকতে পারবে, এটা আমার বিশ্বাস রয়েছে। এবং এই গ্লোবাল ভিলেজে আমরা যেন সকলেই শিক্ষায় মান উন্নয়ন করতে পারি এবং এই প্রতিযোগিতায় যেন আমরা টিকে থাকতে পারি। এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত 1 সপ্তাহে 300-র অধিক মামলা হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন 1000-এর বেশি মামলা হবে বলে জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে রাজধানী এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে কমিশনার আরও বলেছেন, ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলে ডিজিটাল মামলা হবে, যার বিরুদ্ধে মামলা হবে সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। এটি শাস্তি না, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেন, আপাতত 8টি পয়েন্ট ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে, প্রায় 30টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে বলেও পুলিশ কমিশনার জানান। আর এই ছিল রাতের বাংলাদেশ আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।